শেখ হাসিনা কোথায় জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতে পলাতকদের ফিরিয়ে আনার চেষ্টা চলবে। দুর্নীতি, লুট, আধিপত্যে হানিফের লোভের সাম্রাজ্য, কামালের ক্যাশিয়ার সাইমুমের অঢেল সম্পদ। পুরোপুরি আলাদা হচ্ছে না বিচার বিভাগ, মামলা যত খরচ কমাতে থাকবে সুপারিশ। মামলায় হাসিনার আইজিপি মামুনের ৪৮ দিনের রিমান্ড, সাবের চৌধুরীর জামিন। আওয়ামী নেতাদের দখলে নিমগাছি মৎস্য প্রকল্পের বেশিরভাগ পুকুর, ভাগ বাটোয়ারার অভিযোগ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার ২১ সংবাদের সাথে আছে আমি সাব্বির আহমেদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 ইটিভি চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: সুন্দরবনে বেড়েছে বাঘের সংখ্যা, বাংলাদেশ অংশে ১২৫ বাঘ গণনা। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন কোথায় আছেন সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। দিল্লি ও আরব আমিরাতের সাথে যোগাযোগ করে কূটনৈতিক চ্যানেলে মেলেনি কোনো নিশ্চয়তা। একই সাথে ভারতে পালিয়ে অবস্থান করা নেতাদের ফিরিয়ে আনার চেষ্টা করা হবে, এসব কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিস্তারিত নাহিদ সিরাজুন নিম্মির রিপোর্টে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট ভারতে পালিয়ে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি অবস্থান করেন প্রায় ২ মাসের বেশি সময় ধরে। সময় পেরোতে থাকলে প্রশ্ন উঠতে থাকে ভারতে তার অবস্থান করার স্ট্যাটাস নিয়ে। পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে খবর আসে তিনি ভারত ছেড়েছেন, কিন্তু গন্তব্য কোথায় তা নিয়ে মেলেনি কোনো প্রমাণ। গুঞ্জন ওঠে তিনি অবস্থান নিয়েছেন মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে। দিল্লি আরব আমিরাতে খোঁজ নিয়েও শেখ হাসিনার অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পররাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। ওনার অবস্থান সম্বন্ধে নিশ্চিত আমরা হতে পারিনি। আমরা দিল্লিতেও খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি, কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারেন। আমরাও দেখেছি যে উনি আজমানে সম্ভবত গেছেন, কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করে আমরা সফল হই। ভারতে পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের বিচারে আদালতের নির্দেশনা পেলে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। যদি মামলা যেহেতু হয়েছে বা হচ্ছে, যদি সেখান থেকে কোর্ট থেকে বলা হয় তাদেরকে হাজির করা হয়, অবশ্যই আমরা তখন তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করব। গত কয়েকদিন ধরেই গণমাধ্যমে গুঞ্জন শেখ হাসিনা আরব আমিরাতের আজমান শহরেই আছেন। নাহিদ সিরাজি নিম্মি, ২১ টেলিভিশন, ঢাকা। কদিন আগেও কুষ্টিয়ার সবকিছু চলত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া ৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফের ইশারায়। জেলা জুড়ে ছিল তার একক আধিপত্য, দেশ বিদেশে গড়েছেন সম্পদের পাহাড়। ঠিকাদারি কাজ, হাট ঘাট, বালু মহল সহ সব জায়গাতেই বসিয়েছেন লোভের থাবা। অথচ পলাতক সেই হানিফের সবকিছুই যেন করুণ ইতিহাস। কুষ্টিয়া প্রতিনিধি জহিরুল ইসলামের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। শেখ হাসিনার আত্মীয়তার সূত্র ধরে হঠাৎ করেই কুষ্টিয়ার আওয়ামী রাজনীতিতে উড়ে এসে জুড়ে বসেন মাহবুব আলম হানিফ। স্থানীয় নেতা থেকে রাতারাতি বনে যান সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সহকারী। সেখান থেকে দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। ২০১৪ সাল থেকে টানা ৩ বারের এই সংসদ সদস্য ক্ষমতার দাপটে কমিশন নিতেন সব কাজ থেকে। খুলনায় বিশাল এলাকা জুড়ে তিনি গড়ে তোলেন মাছের ঘের, নামে বেনামে কিনেছেন বাড়ি ও ফ্ল্যাট। কুষ্টিয়াতে আমরা যে উন্নয়ন দেখেছি, এই উন্নয়ন নামে একটা মহাপুকুর চুরি হয়েছে। আমরা আবার শুনি যে হানিফ বালির ঘাট দখল করে, আতা বালি দখল করেছে। আপনি যে ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা করেন ওটা আমরা দখল করে নেবো। তাহলে আমি বললাম নেন, দখল করে নেন, তো আমি থেকে যোগ দেবো না। আমার অত্যাচার করি, আমার ছেলে মেয়ে, আমার অসুখ হয়ে আমি চিকিৎসা করতে পারি না। বিরোধী দলের নেতাকর্মীদের পাশাপাশি নিজ এলাকায় নিজ দলের নেতাকর্মীরাও হয়েছেন হানিফের নির্যাতনের শিকার। 15 বছর শাসনামলে আমরা নিষ্পেষিত, আমরা রাজনীতির কোথাও ছিলাম না, আমাদের রাখা হয়নি। বাস্তবভাবে যে এমপি সাহেব ছিলেন, তার যে ভাই ছিল
তার দ্বারা আমরা নিষ্পেষিত। স্থানীয় বিএনপি নেতারা বলছেন, লুটপাট ও দুর্নীতির পাশাপাশি কুষ্টিয়ার দীর্ঘদিনের সম্প্রীতির রাজনৈতিক পরিবেশও নষ্ট করেছেন হানিফ। আগে আমরা এই ছোট্ট শহরে পারস্পরিক একটা সৌহার্দ্যের মাধ্যমে পলিটিক্স করেছি। তা হানিফ সাহেবের কথা যেহেতু বললেন, অনেকবার ভাবি এটা নিয়ে যে এরম হলো কেন, যেখানে মিনিমাম স্পেস কোনো বিরোধী রাজনৈতিক সংগঠনগুলো পেল না, কথা বলা বসা কোনো কিছুই না, এরম তো ছিল না। তো আমার কাছে সবসময় মনে হয়েছে যে এই লোকটা আসলে কোনো রাজনৈতিক অঙ্গনের লোক না। হানিফের প্রতি মানুষের ক্ষোভ যে কতটা, কুষ্টিয়ায় তার বিলাসবহুল বাড়িটি বলে দেয়। হাসিনা সরকারের পতনের পর বিক্ষুব্ধ মানুষ বাড়িটির আসবাব থেকে শুরু করে গ্রিল পর্যন্ত খুলে নিয়ে গেছেন। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। হাজার কোটি টাকার মালিক হলেও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ক্যাশিয়ার সাইমুম আয়কর নথিতে মাত্র 12 কোটি টাকা দেখিয়েছেন। বাস্তবে তার গুলশানের একটি ফ্ল্যাটের দামই 8 কোটি টাকা। এমন আরও অনেক ফ্ল্যাট, প্লট, ভবন, দোকান আর সম্পদের মালিক তিনি। নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়কে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। ক্যামেরায় ছিলেন রবিউল ইসলাম। সৈয়দ আহসানুদ্দিন সাইমুম, উনি এই বিল্ডিংয়ের ফ্লোর লেভেল 9-এর এতে থাকতো। 7-8 কোটি টাকা হওয়ার কথা একটা ফ্ল্যাটের দাম। এক যুগ আগেও বেকার ছিলেন সৈয়দ আহসানুদ্দিন আহমেদ সাইমুম। নারায়ণগঞ্জের ফতুল্লার বটতলায় আড্ডা দিয়ে সময় কাটাতেন। পরে 20,000 টাকা বেতনে মোটরসাইকেল বিক্রির শোরুমে চাকরি নেন। এর কিছুদিন পরই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ক্যাশিয়ার বনে যান। শত শত কোটি টাকার মালিক এই সাইমুম থাকতেন রাজধানীর গুলশান এলাকায়। ভিউ 5 ইনস্টার থেকে করা, ইনস্টার হাউজিং থেকে করা ডেভেলপার। গুলশানে আরও একটি ফ্ল্যাট আছে সাইমুমের, উত্তরায় আছে আরও 2টি আবাসিক ভবন। বনানী 12 নম্বর রোডে সাইমুমের ব্যক্তিগত অফিস। এটি মূলত রঙ্গশালা হিসেবে ব্যবহার হয়। সরকার পাল্টে গেলে সেখান থেকে পলাই গেছে। ছাড়ছে 1.5 মাস, ভাড়া 1,70,000। গুলশানে রয়েছে সাইমুমের আরও একটি অফিস। এই অফিস থেকে আকাশপথের টিকিটিং ব্যবসার আড়ালে তদবির বাণিজ্য চালাতেন তিনি। আসাদুজ্জামান খান কামালের পাশাপাশি সাবেক আইজিপি বেনজির আহমেদ, সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমেরও সহযোগী ছিলেন এই সাইমুম। শেখ হাসিনার পতনের পর সাইমুম দেশ ছেড়ে পালিয়ে গেছেন। ফতুল্লার বটতলায় জিলানি মার্কেটে তার আছে 8টি দোকান। বাবা সৈয়দ নুরুদ্দিন খুশির নামেও বটতলায় আছে আরও 4টি দোকান। ফতুল্লায় 2টি ভবনের মালিকও সাইমুম। তার বাড়িতে গিয়ে কারো দেখা মেলেনি। স্বৈরাচার শেখ হাসিনার আমলে ফতুল্লায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন সাইমুম। তার জিরো থেকে হিরো হয়ে যাওয়ার ঘটনা ফতুল্লাবাসীকে বিস্মিত করেছে। সাইমুমের দখল বাণিজ্য সবার মুখে মুখে। সাইমুম মোটামুটি একটা প্রভাবশালী ব্যক্তি, ওই ধরনের মুভমেন্ট নিয়ে চলতে হবে। এলাকায় তেমন কিছু কাজ করতো আগে, কিন্তু ঢাকা গিয়েই এই 10-12 বছরের মধ্যে উনি অনেক টাকার মালিক হয়ে গেছে। যখন আসে তো দামি দামি গাড়ি নিয়ে এখানে আসে। ওনার হলে একটা হলে এই রডের দোকান, একটা হলে সিমেন্টের দোকান, আর একটা হলে মোবিল, তেল, ডিজেল এটি বিক্রি করে। সাইমুমের নির্যাতন থেকে বাদ যাননি ঘনিষ্ঠ আত্মীয় স্বজনও। প্রতিবন্ধী খালাও তার নির্যাতনের শিকার হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর ডানহাত সাইমুম, সে হচ্ছে বিগত কয়েক বছরে সে 3,000 কোটি টাকার মালিক হয়েছে। হুমকি ধামকি দিছে, আমাদেরকে হত্যার চেষ্টা করছে, আমার বাবাকে হত্যার হুমকি দিছে। প্রতিহিংসার রাজনীতির কারণে সাইমুমের নির্যাতনের শিকার হয়েছেন বিএনপির নেতাকর্মীরাও। আশপাশের লোকজন কোনো কথাও বলতে পারছে না, সবাই বাকরুদ্ধ ক্ষমতার ভয়ে। কেন? হোম মিনিস্ট্রির ভয়। রাশিয়া থেকে গম আমদানির ব্যবসা করেন সাইমুম। দুবাই, লন্ডনেও আছে তার সম্পদ। বিদেশে বসেই 21 টেলিভিশনকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। শেখ হাসিনা দোসরদের সাথে সম্পর্কের কথাও স্বীকার করেছেন। তবে শত শত কোটি টাকার সম্পদের তথ্য সঠিক নয় বলে দাবি তার। কারো ক্যাশিয়ার হওয়ার প্রশ্নই উঠে না। নিজের খেয়ে বনের মহিষ তাড়ানোর মতো সময় আমার আগেও ছিল না, ইনশাল্লাহ সামনেও হবে না। যারা বলেছে আমি 3,000 কোটি টাকার মালিক, তারা এই জিনিসটা প্রমাণ করুক। দুর্নীতির সাথে জড়িত না থাকলে দেশ থেকে পালিয়েছেন কেন জানতে চাইলে তার কোনো সদুত্তর দেননি তিনি। আমার জানা মতো এলাকাবাসী এই ধরনের কোনো কথা বলার কথা না। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।
নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পুরোপুরি আলাদা না করার সুপারিশ করা হবে বলে জানিয়েছেন বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর। দুই বিভাগকে মিলেমিশে সমন্বয় করে দেশ চালাতে হবে বলে মন্তব্য করেন তিনি। তবে নির্বাহী বিভাগ বিচার বিভাগের বিষয়ে যেন হস্তক্ষেপ না করে সে বিষয়ে সুপারিশ করা হবে। আইন কমিশনের বৈঠক শেষে এসব কথা জানান তিনি। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। বিচার বিভাগকে স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর করতে প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে গঠন করা হয় বিচার বিভাগীয় সংস্কার কমিশন। মঙ্গলবার কমিশনের দ্বিতীয় বৈঠক হয়। বৈঠক শেষে কমিশনের প্রধান বলেন, জনগণের জন্য কাজ করবে কমিশন, সেই লক্ষ্যেই হবে সুপারিশমালা। তবে 3 মাসের মধ্যে সংস্কার কাজে প্রস্তাব দেয়া সম্ভব নয় বলে জানান তিনি। দুটো পেপার আমরা স্টাডি করেছি, দেখেছি, তার উপরে বিশদ আলাপ আলোচনা করব। আশা করছি ইতিমধ্যে সরকার থেকে আমরা গাইডলাইন কিছুটা পেয়ে যাব। মামলা জট কমানো সহ মামলার সমনজারি এবং মামলার খরচ নিয়েও থাকবে সুপারিশ। শহরে আমরা থাকি, কোট প্যান্ট পরি চলি, কোনো ইয়ে নেই। গ্রাম দেশে যে আসে সে লুঙ্গি আর গেঞ্জি পরেও আসে। তার একজন উকিল সাহেবের খরচা, কোর্টের বিবিধ খরচা, এটা আপনারা জানেন। কোর্টে ঢুকলেই খরচা আরম্ভ হয়ে যায়। এইগুলি করতে গেলে সে নিঃস্ব হয়ে যায়। আমরা এটাও চেষ্টা করব যে এই খরচাটা কিভাবে কমানো যায়। বিচার বিভাগ ও নির্বাহী বিভাগ পুরোপুরি আলাদা না করার জন্য পরামর্শ থাকবে প্রস্তাবে, বলেন কমিশন প্রধান। অ্যাবসলিউট সেপারেশন, এইটা আপনাদের একটা ভুল ধারণা। অ্যাবসলিউট সেপারেশন হবে না। আমাদেরকে এই লেজিসলেশন বলেন, অ্যাডমিনিস্ট্রেশন বলেন, জুডিশিয়ারি বলেন, আমাদেরকে মিলেমিশে কাজ করতে হবে। আমরা চাবো ইন্টারফিয়ারেন্স যাতে না হয়। আমরা যা বলবো, আমরা ভুল করলে আপনার হায়ার অথরিটিতে যান, নিচের কোর্টে ভুল করলো অ্যাপিলেট কোর্টে যান। প্রধান উপদেষ্টার অনুমোদনে বিচার বিভাগ সংস্কার কমিশন 3 অক্টোবর গঠন করা হয়। 90 দিনের মধ্যে সংস্কার প্রস্তাব দেওয়ার কথা বলা হয় প্রজ্ঞাপনে। শাকিরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা 14 মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের 48 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া জুনায়েদ আহমেদ পলক, দীপু মনি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, সালমান এফ রহমান, আনিসুল হক ও ডিবির সাবেক উপকমিশনার মশিউর রহমানকে বিভিন্ন মেয়াদের রিমান্ড দেয় আদালত। মাহতাব মিনহাজের প্রতিবেদন। রাজধানীর বিভিন্ন থানায় মোট 14টি মামলা হয় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে। এসব মামলার রিমান্ড শুনানি করতে মঙ্গলবার আবারও সিএমএম আদালতে হাজির করা হয় তাকে। শুনানি শেষে তার বিরুদ্ধে মোট 48 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। 10টা মামলায় তাকে রিমান্ড মঞ্জুর করেছেন। এখন 43 দিন, সকালে 5 দিন, সর্বমোট 48 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। এছাড়া বিভিন্ন থানায় দায়েরকৃত পৃথক পৃথক মামলায় দীপুমণি, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, আনিসুল হক এবং ডিবির সাবেক উপকমিশনার মশিউর রহমানকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠায় সিএমএম আদালত। জুনায়েদ আহমেদ পলক, তাকে 10 দিনের রিমান্ডের প্রার্থনা করা হয়। সেই মামলায় বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আরেকটি মামলা যাত্রাবাড়ির 49/9/24 হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, দীপু মনি এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সালমান এফ রহমান, তাদেরকে 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন বিজ্ঞ আদালত। তাদেরকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আরেকটি মামলা, এটা হলো যাত্রাবাড়ি 3/8/24, এটাও একটি হত্যা মামলা। এই মামলায় লালবাগের সাবেক ডিসি ডিবি মশিউর রহমান এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তাদেরকে এই মামলায় তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন বিজ্ঞ আদালত। তাদের বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, সাবেক আইজিপি শহীদুল হক সহ কয়েকজনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন একই আদালত। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর পল্টন ও খিলগাঁও থানার 4 মামলায় সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান 5,000 টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করে। এর আগে সোমবার বিএনপির কার্যালয়ে পুলিশের অভিযানে গুলিতে মকবুল নামের বিএনপির এক কর্মী নিহত হওয়ার ঘটনায় করা মামলায় গ্রেফতার সাবের হোসেন চৌধুরীর 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বাংলাদেশে গত কয়েক মাসে মানবাধিকার লঙ্ঘনের সাথে যারা জড়িত তাদেরকে জবাবদিহিতার আওতায় আনার উপর জোর দিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্র দপ্তরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটা জানান মুখপাত্র ম্যাথিউ মিলার। বাংলাদেশে দুর্গাপূজাকে ঘিরে নিরাপত্তা ইস্যুতে সংখ্যালঘু ও ভারতের উদ্বেগের বিষয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকা কি হবে এমন প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, সংখ্যালঘুদের অধিকার রক্ষা হোক সেটাই চায় যুক্তরাষ্ট্র। গোপালগঞ্জে তারেক রহমানের মামলা খালাস ও মব ভায়োলেন্স নিয়েও প্রশ্ন করা হয়। মিলার বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে, সেখানে মানবাধিকারের বিষয়ে কথা বলেছেন তারা। And made clear that we want to see human rights protected, and that ultimately those responsible for violations of the human rights of the Bangladeshi people over the past few months need to be held accountable. সুফলভোগীদের পরিবর্তে নিমগাছি সমাজভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের বেশিরভাগ পুকুরই প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের দখলে। স্থানীয়দের অভিযোগ, এসব পুকুর সাবলিচ দিয়ে মোটা অঙ্কের টাকা ভাগ বাটোয়ারা করেন তারা। নীতিমালা অনুযায়ী পুকুরের অধিকার সুফলভোগীদের দেওয়ার কথা থাকলেও বঞ্চিত হচ্ছেন তারা। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জ পাবনা নিমগাছি মৎস্য প্রকল্পে রায়গঞ্জের 104, তারাশের 515, পাবনার চাটমোহরের 100 এবং ভাঙ্গুরার পরিত্যক্ত 60টি দিঘি সংস্কার করে মাছ চাষের উপযোগী করতে প্রস্তাব গৃহীত হয় 1973 সালে। এরপর পাড়ের হতদরিদ্রদের সম্পৃক্ত করে শুরু হয় মাছ চাষ। 1986 সালে বছরে একর প্রতি 100 টাকা হারে খাজনা দিয়ে 25 বছরের জন্য ইজারা নেয় ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ মৎস্য ও পশু সম্পদ ফাউন্ডেশন। মাছ চাষে আয়ের 50% অর্থ ও খাবার মাছ পেতেন এলাকার 4500 সুফলভোগী পরিবার। 2011 সালে ইজারা চুক্তির মেয়াদ শেষে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সাথে সম্পর্কের অবনতি হওয়ায় ডক্টর ইউনুসের প্রতিষ্ঠানকে পুনঃ ইজারা না দেয় কপাল পড়ে রায়গঞ্জের ভূমিহীন আদিবাসী সন্ধ্যারানী সিংয়ের। এখন মনে করেন যে এখন সে পুকুরে দেয় না, এখন বড় লোকরা সে পুকুর সব নিয়ে দিতেছে। আমরা যে গরিব মানুষ চাষ করবো আর খামো, সে পুকুরেই বড় মাছ নিয়ে দেয়। 2012 সালে সরকার বছরে 1492 টাকা বিঘা প্রতি মূল্যে দিঘিগুলো পাড়ের হতদরিদ্র বাসিন্দাদের ইজারা দেয়। কয়েক বছর ঠিকঠাক চললেও দলীয় প্রভাব খাটিয়ে কৌশলে তা দখলে নেয় সাবেক এমপি ডাক্তার আব্দুল আজিজের চেলারা। সন্ধ্যারানীর মতো কপাল পড়ে হাজারো পরিবারের। নেতারা প্রভাব খাটায়া আমাদের না দিয়ে তারা জবরদখল করে খাইতে যাচ্ছে। এগুলো সব বাইরের ফাঁকের লোকজন খায়, আগে নেতা গরিব যারা আছে তারা খায়। বড় বড় মাছ তোলে, আমার গরিব মানুষ কিনে খাই পায় না। আমার আত্মা কি কয়না দেখা চা বলে আত্মা বলে খাইলে পারে কিছু কোবের গেলে পারেই মনে করেন যে বাড়ির থাকাই জুলুম হয়। এই পুকুরগুলো তারা জোরপূর্বক ভোগ দখল করে খেতে। এই এমপি আব্দুল আজিজ ওনার দলীয় ক্যাডার এবং লোকজন দিয়া এখন পর্যন্ত এই পুকুরগুলা খাওয়ায়। এতে প্রকল্প কর্মকর্তাদের যোগসাজশ রয়েছে বলে দাবি সুবিধাবঞ্চিতদের। তবে প্রকল্প কর্মকর্তারা বলছেন, চেষ্টা থাকলেও রাজনৈতিক প্রভাবে নীতিমালা বাস্তবায়ন সম্ভব হয়নি। এখানে সীমাবদ্ধতা আছে, কিন্তু এই জিনিসগুলোকে মিটিগেশন করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি যাতে প্রকৃত যারা হকদার তারাই যাতে এটা বুঝতে পারে। গ্রামীণ মৎস্য ও পশু সম্পদ ফাউন্ডেশনের দায়িত্বকালে কোনো রাজনৈতিক নেতারা অবৈধ সুবিধা পেতেন না, তাই আবারও প্রতিষ্ঠানটিকে ইজারা দেওয়ার দাবি সুবিধাবঞ্চিতদের। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। দুর্গাপূজায় কড়া নিরাপত্তা, সরকারের সঙ্গে সংখ্যালঘুদের দূরত্ব বাড়ানোর ষড়যন্ত্র চলছে বললেন মাহফুজ। জুলাই গণহত্যার বিচার দ্রুত শুরু করতে চান আইন উপদেষ্টা, চলছে ভবন সংস্কারের কাজ। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদ। সরকার ও সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে দূরত্ব বাড়ানোর ষড়যন্ত্র হচ্ছে, তবে এ বিষয়ে সরকার সতর্ক বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। মঙ্গলবার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান তিনি। এদিকে দুর্গাপূজায় নিরাপত্তার ঝুঁকি নেই বলে জানিয়েছে ডিএমপি কমিশনার মাইনুল হাসান। অপরদিকে পূজার নিরাপত্তা নিশ্চিত করতে সরকার আন্তরিক বলে জানিয়েছে পূজা উদযাপন পরিষদ। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় সার্বিক পরিস্থিতি দেখতে মঙ্গলবার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। কোনো রকম ষড়যন্ত্রকারী কোনো রকম স্পেস পাবে না, এটা হচ্ছে আমাদের
প্রতিজ্ঞা। মন্দির এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা আর্থিক সহায়তার পাশাপাশি আইনগত সহায়তাও পাবেন বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। দুর্গাপূজার মতো বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চিবরদান অনুষ্ঠানও নির্বিঘ্নে হবে বলে আশা করেন তিনি। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সকল ফ্যামিলিগুলো জাস্ট পুনর্বাসনের জন্যই আমরা টাকা সরকার থেকে দেওয়া হচ্ছে এরকম না, বরং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উদ্দেশ্যমূলকভাবে অথবা ইনডিসক্রিমিনেটলি হামলার শিকার হয়েছে তাদের মামলা, তাদের জন্য তারা যাতে ন্যায় বিচার পান সেই ক্ষেত্রেও সরকার আইনগত সহায়তার ব্যবস্থা করবে, খুব শীঘ্রই সেটা করবে। দুর্গাপূজা ঘিরে ঢাকেশ্বরী মন্দিরে নিরাপত্তা মহড়া দিয়েছে পুলিশ। রাজধানীতে নাশকতার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক ফিক্সড পুলিশ মোতায়েন, থানা পুলিশ কর্তৃক নিজস্ব অধিক্ষেত্রে টহল ও চেকপোস্ট ব্যবস্থা, উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসি ক্যামেরা সহ আরটিআই ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেকিং ব্যবস্থা, আয়োজকদের মধ্যে হতে প্রতিটি পূজা মণ্ডপ কেন্দ্রিক স্বেচ্ছাসেবক দল বা ভলান্টিয়ার মোতায়েন, সাদা পোশাকে ডিবি পুলিশ মোতায়েন। আমাদের জানা মতো এরকম কোনো আশঙ্কা নেই যে কোনো ধরনের ঝুঁকি আমরা দেখছি না। সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পূজার নিরাপত্তা নিশ্চিতে যথাযথ পদক্ষেপ নেয় সন্তোষ প্রকাশ করেছে পূজা উদযাপন পরিষদ। প্রত্যেক সময়ে পূজা নিয়ে আমরা নিরাপত্তা সংখ্যায় থাকি। এবার আমরা আশা করতেছি যে আমরা একটা সুন্দর শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারবো। উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন হবে বলে আশা তাদের। নির্দেশনা 1 নম্বর। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। জুলাই গণহত্যার বিচার শুরু করার জন্য পুরাতন হাইকোর্টের ভবনটির যত দ্রুত সম্ভব সংস্কার কাজ শেষ করার জন্য নির্দেশনা দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে ভবন সংস্কার কাজ পরিদর্শনে গিয়ে তিনি সংশ্লিষ্টদের দ্রুত সংস্কার কাজ শেষ করার নির্দেশ দেন, যাতে জুলাই গণহত্যার মূল বিচার কাজ শুরু করা সম্ভব হয়। এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আইন উপদেষ্টা এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা যত দ্রুত সম্ভব প্রকৌশলীদের সংস্কার কাজ শেষ করার নির্দেশ দেন। তারা ঘুরে ঘুরে দেখেছেন প্রসিকিউশনের পুরাতন অফিস এবং কোর্টের যে পুরাতন ভবন সেটা পরিদর্শন করে সাথে তার প্রকৌশলী যারা ছিলেন তারাও উপস্থিত ছিলেন, তাদের কাজের অগ্রগতি সম্পর্কে জেনেছেন, তাদেরকে তাগিদ দিয়েছেন যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব পুরাতন কোর্ট বিল্ডিংটাকে ব্যবহার উপযোগী করা, যাতে মূল বিচার কার্যটা সেই ভবনে শুরু করা যায়। আদালতে হাজির হতে সাময়িক বরখাস্ত হওয়া লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। আগামী 28 নভেম্বর তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত উর্মির বিরুদ্ধে মামলা গ্রহণ করে এই আদেশ দেন। মানহানির মামলাটি করেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। প্রশাসনে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট সরকারের দোসরদের দ্রুত অপসারণ দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাম্প্রতিক সময়ে ডিসি সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের কর্মকাণ্ড ছাত্র আন্দোলন বিরোধী বলেও অভিযোগ করেন তিনি। এদিকে জনপ্রত্যাশা পূরণে অন্তর্বর্তী সরকারের গতি মন্থর বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। আদিত্য মামুনের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অপসারণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে ইউথ ফোরামের বিক্ষোভ সমাবেশ। যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। জাতীয় সংসদ নির্বাচনের জন্য যৌক্তিক সময় দেয়া হবে মন্তব্য করে তিনি বলেন, সংস্কার দরকার জনগণের জন্য। জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করে অবিলম্বে জনপ্রতিনিধি সরকার কায়েম করা আবশ্যক। আমাদের কথা স্পষ্ট, আমরা নির্বাচন চাই, সময়ও দিতে চাই। অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানিয়ে জয়নুল আবেদিন ফারুক স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্ন রাখেন, অনৈতিকভাবে ক্ষমতায় থেকে যারা গুম খুন করে পালিয়েছে তাদের তথ্য জনসমক্ষে তুলে ধরার। কোন পথ দিয়ে কার মাধ্যমে কার ইঙ্গিতেরা দেশ ত্যাগ করেছে তার শ্বেতপত্র প্রকাশ করতে হবে আপনাকে। এদিকে গুলশানে ডেঙ্গু নিয়ে জনসচেতনতায় লিফলেট বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এ সময় সংস্কার জরুরি মন্তব্য করে রিজভী বলেন, ফ্যাসিস্টদের ষড়যন্ত্র বাস্তবায়নের জন্যই বিতর্কিতদের প্রশাসনে নিয়োগ দেয়া হচ্ছে। উর্মি
এবং খুলনার জজের যে দৃষ্টান্ত পাচ্ছি, এগুলো কিন্তু খুবই অশুভ ইঙ্গিত। তাই তত্ত্বাবধায়ক সরকারকে আবারও বলি, আপনি দ্রুত গতিতে এগুলোর বিষয়ে যদি পদক্ষেপ না নেন, গণতন্ত্রকামী মানুষ কিন্তু রাস্তাঘাটে মেরে ফেলবে। অতীত সরকার পুনর্বাসিত হলে দেশ আবারও জল্লাদভূমি হবে বলেও মন্তব্য করেন তিনি। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। বাজার দর স্থিতিশীল রাখতে দেশের 7টি প্রতিষ্ঠানকে 4.5 কোটি পিস ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বাণিজ্য শাখা। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে দেশে প্রতিদিন প্রায় 5 কোটি পিস ডিমের চাহিদা রয়েছে। বর্তমানে ডিমের বাজার পরিস্থিতি বিবেচনায় ও বাজার দর স্থিতিশীল রাখার লক্ষ্যে সাময়িকভাবে সীমিত সময়ের জন্য এই আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এই আমদানির অনুমতির মেয়াদ আগামী 31 ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে। শেরপুর ও ময়মনসিংহের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এই দু জেলায় এখনও অনেক মানুষ পানিবন্দী। জেলায় এ পর্যন্ত মারা গেছে 9 জন। নেত্রকোনায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, প্লাবিত হয়েছে 123টি গ্রামের নিম্নাঞ্চল। জেলায় শতাধিক প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। বাড়ছে নেত্রকোনার নদ নদীর পানি। কলমাকান্দা উবদাখালী নদীর পানি বিপদসীমার 29 সেন্টিমিটার উপর দিয়ে বয়ে যাচ্ছে। নতুন নতুন এলাকায় ঢুকছে পানি, ভেসে যাচ্ছে পুকুরের মাছ, তলিয়ে গেছে ফসলি জমি। কয়েক ঘন্টার ব্যবধানে অনেক জমি তলিয়ে গেছে, বেড়িবাড্ডা ভেঙে গেছে, অনেক পিশারি তল হয়ে গেছে। আমার একটা পিশারি ছিল, পিশারির রূপে আমার অনেক টাকার মাছ নষ্ট হয়ে গেছে, সব জমি তলে হয়ে গেছে, বাইরে ঘরে পানি। আমরা অনেক তার কোনো ব্যবস্থা নাই, আমরা অনেক কি করবাম এটাই বুঝতেছি না। জেলা শিক্ষা কর্মকর্তা জানান, বিদ্যালয়ে পানি ঢুকে পড়ায় দুর্গাপুরে 62টি, কলমাকান্দায় 93টি, পূর্বধলা 11টি ও নেত্রকোনা সদরে 20টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়ায় বন্যার পানি কমতে শুরু করেছে। মানুষ আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়িঘরে ফিরছে। তবে হালুয়াঘাট সদর, কৈচাপুর ও নডাইল ইউনিয়নে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সুপেয় পানি সংকটে বন্যা কবলিত এলাকার মানুষ। শেরপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে নিম্নাঞ্চলের কোথাও অবনতি, আবার কোনো কোনো স্থানে অপরিবর্তিত রয়েছে। এখনও পানিবন্দী প্রায় 20,000 মানুষ। ত্রাণ কার্যক্রম চালাচ্ছে সেনাবাহিনী, বিজিবি সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা 25-30 বছর ধরে যাতে বন্যা দেখি নাই, হঠাৎ করে বন্যা আয়া বাড়ি ঘরে পানি, গরু বাছর নিয়ে আমরা আস্তে পড়ছি। রাজবাড়ীতে গত কয়েকদিনের ভারী বর্ষণে ভেসে গেছে অনেক মাছের ঘের। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বেড়েছে সুন্দরবনে বাঘের সংখ্যা। 2018 সালের তুলনায় চলতি বছরের জরিপে 11টি বাঘ বেড়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সচিবালয়ে সুন্দরবন বাঘ জরিপ 2024-এর ফলাফল ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বাঘের ঘনত্ব ও শাবকের সংখ্যাও বেড়েছে। মফির রহমানের রিপোর্ট। সুন্দরবনে বাঘের সংখ্যা জানতে নিয়মিত জরিপ পরিচালনা করে সরকার। 2018 সালের জরিপে বাঘ পাওয়া গিয়েছিল 114টি, আর 2024-এ 11টি বাঘ বেড়ে সুন্দরবনে বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা দাঁড়িয়েছে 125টিতে। পর্যাপ্ত খাবার ও উপযুক্ত পরিবেশ থাকায় বাঘ বেড়েছে বলেও জানান উপদেষ্টা। বাঘের সংখ্যা বাড়ার কারণগুলো সুনির্দিষ্ট করে বলা হয়েছে যে কিছু কিছু উদ্যোগ নেয়ার কারণে বাঘের সংখ্যা বেড়েছে। এই বাঘ জরিপে সুন্দরবনের সাতক্ষীরা, খুলনা, চাঁদপাই ও শরণখোলা রেঞ্জে 4টি ব্লকে 605টি গ্রিডে স্বয়ংক্রিয় ক্যামেরা স্থাপন করা হয়। 4 বর্গ কিলোমিটার আয়তনের প্রতিটি গ্রিডে বাঘের গতিপথ, বিচরণ, অবস্থান ইত্যাদি বিষয়ে পর্যবেক্ষণ করে সতর্কতার সাথে 2টি ক্যামেরা স্থাপন করা হয়। বাঘের সংখ্যা বাড়ার পাশাপাশি বাঘের ঘনত্ব বেড়েছে। এর মধ্যে খুলনায় বাঘের সংখ্যা সবচেয়ে বেশি বেড়েছে, তবে কমেছে সাতক্ষীরায়। প্রতি 100 বর্গ কিলোমিটার বনে বাঘের ঘনত্ব পাওয়া যায় 2.64। 2018 সালের তুলনায় 2024 সালে সুন্দরবনে বাঘের সংখ্যা 9.65% বৃদ্ধি পেয়েছে এবং 2015 সালের তুলনায় বাঘের সংখ্যা 17.92% বৃদ্ধি পেয়েছে।
ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে তৃতীয় পর্যায়ে বাঘ জরিপ সম্পূর্ণ সরকারি অর্থায়নে সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় 2023 সালের জানুয়ারি মাস থেকে শুরু হয়ে 2024 সালের মার্চ মাসে শেষ হয়। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণায় অসামান্য অবদান, পদার্থবিদ্যায় নোবেল পেলেন 2 উত্তর আমেরিকান। টি-20 ক্রিকেটকে বিদায় বললেন মাহমুদুল্লাহ রিয়াদ। এর জন্য আমন্ত্রণ আবারও সন্ধ্যার 21 সংবাদে। কুমিল্লার পাহাড়পুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। বিকেলে পাহাড়পুর সীমান্ত দিয়ে নিহত যুবক কামাল হোসেনের মরদেহ হস্তান্তর করা হয়। এর আগে নিহতের বড় ভাই জানান, কুমিল্লা গলিয়ারার পাহাড়পুর সীমান্তে কামাল হোসেনকে বিএসএফ গুলি করে হত্যা করে। পরে বিএসএফ অ্যাম্বুলেন্সে করে তার মৃতদেহ নিয়ে যায়। কুমিল্লা ব্যাটালিয়ন 10 বিজিবির অধিনায়ক ইফতেখার হোসেন জানান, ভারতীয় সীমান্তের ভেতরে যাওয়ায় বিএসএফ তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যায় কামাল হোসেন। টেস্টের পর আন্তর্জাতিক টি-20কে বিদায় বললেন মাহমুদুল্লাহ রিয়াদ। ভারতের বিপক্ষে তৃতীয় ম্যাচের পরেই লাল সবুজের চিরচেনা জার্সিটি তুলে রাখবেন তিনি। দ্বিতীয় ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে নিজের সিদ্ধান্ত জানান সাইলেন্ট কিলার খ্যাত এই ব্যাটার। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 2021 সালে নাটকীয়ভাবেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে টি-20-র বেলায় এমনটা হয়নি। আনুষ্ঠানিকভাবেই শর্টার ফরম্যাট থেকে লাল সবুজের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিলেন রিয়াদ। মাশরাফি, তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডব। মাশরাফি, মুশফিক নেই আগে থেকেই। তামিম ফিরবেন কিনা অজানা। সাকিব বিদায় বলেছেন কয়দিন আগেই। ছিলেন কেবল মাহমুদুল্লাহ, তিনিও গেলেন তাদের দেখানো পথেই। বয়সটা 38, ব্যাটের ধারও কমতে শুরু করেছে। বিদায় বলার এটাই উপযুক্ত সময় বলে মনে করেন রিয়াদ। আমার কাছে মনে হয় যে probably it is the right time to take the decision and I think probably I have taken the good decision. আগামী বিশ্বকাপের জন্য তরুণদের সুযোগ করে দেয় মূল উদ্দেশ্য সাইলেন্ট কিলারের। Afif can be a very good choice. Yasir Ali Rabbi can be a very good choice. তো আমার মনে হয় there are few names. 1986 সালে ময়মনসিংহে জন্ম নেয়া এই ক্রিকেটারের টি-20তে অভিষেক হয় 2007 সালের 1 সেপ্টেম্বর কেনিয়ার বিপক্ষে। জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত 139টি টি-20 ম্যাচ খেলেছেন মাহমুদুল্লাহ। করেছেন 2394 রান। বাংলাদেশি এই ফিনিশারের সর্বোচ্চ স্কোর 64। বল হাতেও ছিলেন অনন্য। 78টি উইকেট আছে তার ঝুলিতে। দলকে নেতৃত্বও দিয়েছেন রিয়াদ। জাতীয় দলকে বিদায় বললেও ঘরোয়া লিগে মাঠ মাতাবেন এই সাইলেন্ট কিলার। আবু হুরায়রা তামিম, স্পোর্টস ডেস্ক, 21 টেলিভিশন। এর সাথে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে ফ্রেশ সিকিউরিটি ইসলাম ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। শেখ হাসিনা কোথায় যায় না পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারতে পলাতকদের ফিরিয়ে আনার চেষ্টা চলবে। দুর্নীতি লুট আধিপত্যে হানিফের লোভের সাম্রাজ্য, কামালের ক্যাশিয়ার সাইমুমের অঢেল সম্পদ। পুরোপুরি আলাদা হচ্ছে না বিচার বিভাগ, মামলাজট খরচ কমাতে থাকবে সুপারিশ। 14 মামলায় হাসিনার আইজিপি মামুনের 48 দিনের রিমান্ড, সাবের চৌধুরীর জামিন। দুর্গাপূজায় কড়া নিরাপত্তা, সরকারের সঙ্গে সংখ্যালঘুদের দূরত্ব বাড়ানোর ষড়যন্ত্র চলছে বললেন মাহফুজ। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরের, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।